ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি 7 কলেজ। খুলনায় ট্যাঙ্ক লরি ধর্মঘট, 16 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ। 6 মাসের মধ্যে নির্বাচনী সংস্কার সম্ভব মনে করে জামায়াত ইসলামী। এবং বোরো আবাদের মৌসুমে পানি দিতে পারছে না জিকে সেচ প্রকল্প। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিস বশির গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি 7 কলেজ। বিকেলে অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এছাড়া যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাজীবন শুরু করেছেন তাদের নির্বিঘ্নে শিক্ষাজীবন ঢাবির অধীনে শেষ হবে বলেও জানান ঢাবি উপাচার্য। তিনি জানান সম্মানজনক পৃথকীকরণ করা হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজে ভর্তি করানো হবে না। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। 6 দফা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের 4 ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে বিকেল 4টায়। ঢাকা কলেজের সামনে ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এরই মধ্যে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের আলোচনার মধ্যে দিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা বা আপনারা কোনো পরিকল্পনা করেছেন কিনা যে আগামী 2-1 মাসের মধ্যে বা 10-15 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম সহ সামগ্রিকভাবে ফলাফল দেওয়া সবকিছু নতুন সেই বিশ্ববিদ্যালয় বা যেই শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্ডারে আপনারা করবেন? এইটা আলোচনায় আসেনি কেন? কারণ কালকের প্রেক্ষাপটের আগে আমরা তাদের সাথে বসেছিলাম। আজকের প্রেক্ষাপট হইলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা সময় চাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমাদের সাথে কথা হয় আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে এই ভর্তি প্রক্রিয়াটি তারা করে, না হলে একটি সেশন গ্যাপ হয়ে গেলে এটাকে কিন্তু রিকভারি করতে অনেক সময় লাগে। সেই জায়গাটা যাতে বিঘ্নিত না হয় সেটা আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব এবং বলবো। স্যার, এখানে আমরা দেখলাম যে এই যে 7 কলেজের অধিভুক্তির বিষয়টি এটি সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সুফল কি এখন পর্যন্ত দেখা গেছে? আমরা তো প্রতি বছর একটা জটিলতা দেখে যাচ্ছি। এই যে অধিভুক্তি এর বিষয়টা, এই যে পরিকল্পনাটা, এইটা কি একটু মূল্যায়ন করবেন যে আসলে কার মাথা থেকে বুদ্ধিটা আসলো আর এটার ফলাফলটা কি এবং এটা সাফারিংসটা আসলে কবে শেষ হবে? আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না। কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি। সেটি হলো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটি আমরা কেউই দেখিনি। তো এইটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে 2 বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি, কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদের একটা অংশ এই বিষয়টি চায়নি। তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন
এর স্টেক হোল্ডার যারা তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে। কলেজের এই দাবি তো স্যার দীর্ঘদিন ধরেই ছিল, তারপরেও গতকালকের মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আপনারা আবারও বসতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। তো এই বিষয়টা কি স্যার এরকম হয়ে গেল না যে সহিংসতায় কোনো দাবি আন্দোলনের চূড়ান্ত রূপ, বিষয়টা কি এরকম? না, এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকের যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি যে 7 কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, দুই পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে, আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল। তো ওনাদের মাধ্যমে না হলে আমরা ওইখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হলো ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় 7 কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটি তো আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা, ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে। আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ, কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথেই প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে, এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ, যারা বরেণ্য শিক্ষাবিদ দেশের, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরও কেউ থাকতে পারেন, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন। খুলনা বিভাগীয় শ্রমিক ইউনিয়নের ডাকে ট্যাঙ্ক লরি ধর্মঘট অব্যাহত রয়েছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করে। এ কারণে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 এবং বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। 26শে জানুয়ারি দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু হয়। কোনো খারাপ নির্বাচনের দায় এককভাবে নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমি মনে করি আমরা একটা খারাপ সময় পার করেছি এবং আমাদের সবার ভাবমূর্তি ভুল লুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার, আর আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগ এবং ডিপার্টমেন্ট সংস্কার করা সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে নড়াইলে জামায়াত সেক্রেটারি আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামায়াতে ইসলাম সেই সময় দিতে প্রস্তুত। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। যে নির্বাচনের জন্য আমরা 15 বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামাত ইসলামী সেই সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেশের খবর নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রকল্পের অবস্থা নাজুক। কুশিয়ার ভেড়ামারায় পদ্মাপাড়ে স্থাপিত এই প্রকল্প থেকে একসময় 4 জেলার কৃষক পানি পেলেও বর্তমানে 2টি জেলাতেই সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। বছর খানেক আগে 2টি পাম্প নষ্ট হয়ে পড়ায় ও পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় হুমকির মুখে ফসল উৎপাদন ও পরিবেশ। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জিকে সেচ প্রকল্প চালু হয় 60-এর দশকে। শুরুতে পানি সরবরাহ করা হতো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার কৃষি জমিতে। তবে ভারতে ফারাক্কা বাঁধের ফলে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় সেচ সুবিধা নেমে আসে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমিতে। বছর খানেক ধরে প্রকল্পের 2টি পাম্পও নষ্ট, ফলে চলতি বড় মৌসুমে সেচ সরবরাহ নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা। 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। এ প্রকল্পের আওতায় কৃষকরা বিঘা প্রতি মাত্র 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন অধিকাংশই বঞ্চিত। ফলে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকদের। জিকে অনেক কম, শতকে 6 টাকা করে, বিঘায় 280 টাকা। ডিজেলে যে স্যালোই দিয়ে পাম্পের পানি তোলে, এটা তো অনেক খরচ। সংকট সমাধানে বিভিন্ন পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। শ্যালো মেশিন স্থাপন বিকল্প ব্যবস্থা হলে বাড়বে ধানের উৎপাদন খরচ, দুশ্চিন্তায় কৃষকরা। গতবার পাইনি। আচ্ছা, তাতে কি সমস্যা ছিল? তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি, এই ভুইখাত পড়েছিল। তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি, ওই আবাদ করে তাহলে তো খরচ বেশি হয়। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবর। এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 27তম দিন। প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়া বাণিজ্য মেলার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। একেবারেই শেষ মুহূর্তের বাণিজ্য মেলার আয়োজন চলছে, আর মাত্র 4 দিন বাকি আছে। তো যারা এখনও হয়তো চিন্তা করছেন যে বাণিজ্য মেলায় আসবেন, কেনাকাটা করবেন, তাদের জন্য কিন্তু এইটাই সুবর্ণ সুযোগ। তো আজকে বাণিজ্য মেলার যে 27তম দিনে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বেশ ভালোই আনাগোনা রয়েছে এখানে। ক্রেতা দর্শনার্থীরা কিন্তু আমরা সাধারণ যে দিনগুলোতে দেখেছি যে দুপুরের দিকে কিংবা দুপুরের পরপর সময়টাতে একটু কম ভিড় থাকে, সকালের দিকে অনেক কম মানুষ আসেন, বিশেষ করে সন্ধ্যার পরে মানুষের ভিড়টা বেশি থাকে। তবে যেহেতু একেবারেই শেষ দিকে এই মুহূর্তে বেচা কেনা চলছে, বাণিজ্য মেলায় অনেক স্টলেই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, বিশেষ সাশ্রয়ী মূল্যে পণ্যগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। সে কারণেই এখন কিন্তু যে কর্মদিবসগুলো আছে অবশিষ্ট শুধুমাত্র একদিন শুক্রবার, একটি মাত্র শুক্রবার পাবেন যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তারা। এছাড়া বাকি দিনগুলো কিন্তু কর্মদিবস। তবে সেই কর্মদিবস হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট মানুষের আনাগোনা রয়েছে, ক্রেতা দর্শনার্থীর সমাগম রয়েছে। আমি একটি স্টল ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে নানা ধরনের যে হটেক্সের যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এখানে চাদর, বেডশিট থেকে শুরু করে পর্দা, একদম ঘর সাজানোর যে যত ধরনের পণ্য রয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সোফার কুশন রয়েছে, বালিশ রয়েছে, সোফার কুশন, কাভার এগুলো রয়েছে। তো এই স্টলগুলোতে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম আমরা বেশ উল্লেখযোগ্য সংখ্যায় দেখতে পাচ্ছি, এবং এখানকার যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তারা বেশ ব্যস্ত সময় পার করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আর যেমনটি বলছিলাম যে আসলে এই একেবারে শেষ মুহূর্তে তাদের পণ্যগুলো একেবারে সর্বনিম্ন দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, একেবারে ন্যূনতম লাভে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কারণ এই 4 দিনই কিন্তু তাদের যে বেচা কেনার শেষ মুহূর্তের বেচা কেনা সেটি করবেন। এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যে তাদের সর্বোচ্চ পরিমাণে স্টক এখান থেকে শেষ করে যেন তারা মেলা শেষ করতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় যে বেশ ভালো চলছে বাণিজ্য মেলা। একেবারে শেষ মুহূর্তে যে বেচা কেনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার সবশেষ।
ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দেশের খবর দেখছেন। জয়পুরহাটে চলছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সকালে শহরের স্টেডিয়াম রোডে দিনব্যাপী এই উৎসব শুরু হয়। ভাপা, চিতই, নারকেল ও বিন্নি পিঠা সহ 50 ধরনের পিঠাপুলির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। পিঠার স্বাদ নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যোগ দিয়েছেন পিঠা উৎসবে। পিঠা উৎসবের আয়োজক শাহীন শিক্ষা পরিবার। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে পিঠাপুলির সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি 7 কলেজ। খুলনায় ট্যাঙ্ক লরি ধর্মঘট, 16 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ। 6 মাসের মধ্যে নির্বাচনী সংস্কার সম্ভব মনে করে জামায়াত ইসলামী। এবং বোরো আবাদের মৌসুমে পানি দিতে পারছে না জিকে সেচ প্রকল্প। এ ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।